হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেল। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বল ও গতি অধ্যায়ের লেকচার নাম্বার 3। এই লেকচার নাম্বার 3-এ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যাদের ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কি খুব চর্চা আছে, খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা আজকে কি এই লেকচার নাম্বার 3-এ আলোচনা করতে যাচ্ছি। তো এই যে লেকচার আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করব, এই টপিকগুলো কিন্তু কি খুবই কনসেপচুয়াল এবং কি খুবই ইন্টারেস্টিং টপিক। এর কিন্তু এই যে টপিকগুলোর কিন্তু প্রভাব কিন্তু কি ভবিষ্যতে যে আমরা পরবর্তী যে ক্লাসে যাব সেগুলোতে কিন্তু কি এগুলো করতে হবে। তো আজকের এই যে লেকচারটা, এই লেকচারটা কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার হতে চলছে। তো এই লেকচারটাকে তোমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, যাতে করে তোমাদের এই যে টপিকগুলো আজকে আমরা আলোচনা করব সেই টপিকগুলো সম্পর্কে কোনো রকম ডাউট না থাকে। তো আজকের এই যে লেকচার নাম্বার 3 বলগতি অধ্যায়ের এই লেকচার নাম্বার 3-এ আমরা আলোচনা করব কি তিনটা টপিক সম্পর্কে। যে প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো কি দূরত্ব এবং সরণ, যে কোনো একটা বস্তুর দূরত্ব এবং সরণ সম্পর্কে আলোচনা করব। পরবর্তী যে টপিকটা সেটা হলো কি দ্রুতি এবং বেগ, বস্তুর দ্রুতি এবং বেগটা কি সেই সম্পর্কে আলোচনা করব। আর শেষের যে টপিকটা সেটা হলো কি কোনো বস্তুর ত্বরণ এবং মন্দন সম্পর্কে। তো আজকে এই লেকচার নাম্বার 3-এ আমাদের প্রধান টার্গেট থাকবে কোন এই তিনটা টপিক সম্পর্কে। তো এক এক করে আমরা এই তিনটা টপিক করব, আলোচনা করব। প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো কি কোনো বস্তুর দূরত্ব এবং সরণ বলতে আমরা কি বুঝি। বস্তুর দূরত্ব এবং সরণটা কি সেই টপিক সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। তো চলো দেখি যে বস্তুর দূরত্ব বা সরণটা কি। তো একটা ভালো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যে সাপোজ এটা হলো তোমার কি বাড়ি, ধরে নাও যে এই যে পয়েন্টটা এ পয়েন্টটা এটা হলো কি তোমার বাড়ি। এখান থেকে কিছুটা দূরে কি আছে, তোমার স্কুল আছে, ধরে নাও বি পয়েন্টে। এবার তুমি প্রথম প্রথম স্কুলে ভর্তি হয়েছো, তোমার মনের মধ্যে জোশ আছে যে আমি স্কুলে যাব। তো তোমার স্কুলে তোমাকে ফিক্স করে দিয়েছে কি তোমার স্কুলে প্রতিনিয়ত 3টে করে ক্লাস হবে, 3টে করে ক্লাস কি শিক্ষক মহাশয় কি করবেন, 3টে করে ক্লাস নেবেন। তো তুমি প্রথমে স্কুলে যাবে। তো স্কুলে যখন যাবে তোমার স্কুলে কিন্তু ফিক্স করা আছে 3টে করে ক্লাস হবে। তো তুমি প্রথম দিন স্কুলে যাবে, তুমি 3টা ক্লাসের পড়া কিন্তু খুব সুন্দর করে করে নিয়েছো। তোমার 3টা ক্লাসের পড়া কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার তুমি কি ভাবছো যে আজকে আমি স্কুলে খুব তাড়াতাড়ি যাব এবং গিয়ে আমাদের ক্লাসরুমে ফার্স্ট বেঞ্চে গিয়ে বসবো, যাতে করে যখন শিক্ষক মহাশয় আমাকে কি করবে, কোশ্চিন করবে, আমি যাতে করে কি খুব তাড়াতাড়ি বা সবার আগে কি করি সেই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারি। তো তখন তুমি কি করলে যে সোজাসুজি তোমার বাড়ি থেকে কি একদম সোজা রাস্তা ধরে তুমি স্কুলে চলে গেলে। তো তোমার বাড়ি থেকে এটি স্কুলের এই যে দূরত্বটা, এই যে দৈর্ঘ্যটা বা এই যে কতটা দূরে অবস্থিত সেটা হলো কত, 2 কিলোমিটার। প্রথম দিন তুমি গেলে, প্রথম দিনে তোমার স্কুলের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এবার পরবর্তী দিনে তোমার স্কুলের 3টে ক্লাসে হবে। এবার তুমি কি করছো, কোনো কারণবশত তোমার স্কুলের যে 3টে ক্লাসের মধ্যে তুমি ফার্স্ট যে ক্লাসটা হবে সেই ক্লাসের পড়াটা তোমার কি কোনো কারণবশত হয়নি। তো তুমি কি চাইবে যে তুমি সেই ফার্স্ট ক্লাসটাকে কি করবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো তোমাকে কি করতে হবে, এখন স্কুলে লেট করে যেতে হবে। তো তার জন্য তুমি এখন কি ভাবছো, আমি যদি এই পথ ধরে যাই তাহলে তো আমি 2 কিলোমিটার পথ খুব সহজেই চলে যেতে পারবো বা স্কুলে গিয়ে পৌঁছে যেতে পারবো। তো তখন তুমি কি করলে, এই পথটাকে অবলম্বন না করে তুমি নতুন একটা পথ কি করলে চয়েস করে নিলে। তুমি কি করলে, তুমি এই দিক থেকে ঘুরে এই পথে কি করলে স্কুলে গেলে। এটা তোমার 1 নম্বর পথ ছিল তোমার বাড়ি থেকে তোমার স্কুলের, এটা তোমার 2 নম্বর পথ। তাহলে এটা যদি 2 কিলোমিটার হয় তাহলে অবশ্যই কি হবে, এই যে পথের দৈর্ঘ্যটা হবে সেটা কিন্তু কি হবে, বেশি হবে। সেটা ধরে নিলাম কত, 4 কিলোমিটার। তুমি একটা ক্লাস পরে গিয়ে প্রবেশ করেছো স্কুলের মধ্যে। তার পরবর্তী দিন তুমি কি করেছো, আবার অন্য একটা পথ তুমি নিয়ে নিয়েছো। তুমি এবার এই দিকতে যাবে, এবার ঘুরে বিভিন্ন পথে যাচ্ছ, এটা 3 নম্বর পথ। তাহলে এই পথের যে দৈর্ঘ্যটা হবে সেটাও কি হবে, ডিফারেন্স হবে। সেটা ধরে নিলাম কত, 8 কিলোমিটার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা বাড়ি থেকে স্কুলের এই যে যাত্রা পথটা আছে, বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য কি তোমরা 3 ধরনের কি করছো, পথ অবলম্বন বা পথ অনুসরণ কি করছো। তাহলে এই যে 3টা পথের যে দৈর্ঘ্য, 1 নম্বর পথের দৈর্ঘ্যটা 2 কিলোমিটার, 2 নম্বর পথের দৈর্ঘ্যটা 4 কিলোমিটার,
3 নাম্বার পথের দৈর্ঘ্যটা কত? 8 কিলোমিটার। তাহলে তুমি তোমার এই যে যাত্রাটা, বাড়ি থেকে স্কুলের যে যাত্রাটা, এই যাত্রাটা তুমি করার জন্য কি 3 ধরনের পথকে তুমি অনুসরণ করছো। এই যে 3 ধরনের পথকে তুমি অনুসরণ করছো তোমার যাত্রাতে, এটা হচ্ছে কি তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। কি তোমার দ্বারা হলো এটা কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে কোন একটা বস্তু ডিস্টেন্স বলে, এটাকে কি বলে? দূরত্ব বা ডিস্টেন্স। তাহলে কোনো একটা বস্তু কণা বা কোনো একটা গতিশীল বস্তু যদি কি করে, তার যাত্রাকালের মোট যে পথটা অতিক্রম করে, সেই মোট অতিক্রম পথটা হলো কি সেই বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। এবার তুমি তো প্রতিদিন এভাবে লেট করে স্কুলে যাচ্ছ, তো একদিন প্রতিদিন তোমাকে শিক্ষক মহাশয়গুলো কি করছে, তোমাকে লক্ষ্য করছে, যে স্কুলে যে শিক্ষক আছে তোমাকে কি করছে, লক্ষ্য করছে যে তুমি কয়দিন ধরে স্কুলে কি করছো, লেট করে আসো। তো একদিন একজন শিক্ষক কি গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, তুমি লেট করে কি করছো, ওখানে প্রবেশ করেছো। তো তোমাকে বলেছে যে তুমি তোমার স্কুলে আসতে এত লেট কেন। এবার তুমি বলছো যে আমি আমার বাড়ি থেকে আমার স্কুলে যে দূরত্ব সেটা হলো কি 4 কিলোমিটার। এবার শিক্ষক মহাশয় তোমাকে বলছে যে তোমার বাড়ি কোথায়, তুমি নাম বললে। এবার তোমার শিক্ষক মহাশয় তোমার বলছে যে তোমার বাড়ি থেকে তোমার এই যে স্কুলের যে দূরত্বটা সেটা তো 2 কিলোমিটার, তুমি আবার 4 কিলোমিটার বলছো। তো এখন একটা কি আসলো, তুমি বলছো 4 কিলোমিটার দূরত্ব, আর তোমার শিক্ষক মহাশয় তোমাকে বলছে কি 2 কিলোমিটার দূরত্ব। তো দুজনের কথা কি এখানে ঠিক কিনা? তুমি বাড়ি থেকে স্কুলে গিয়েছো, হ্যাঁ 4 কিলোমিটার, তুমিও ঠিক বলেছো। তোমার শিক্ষক মহাশয় কি বলছে 2 কিলোমিটার। কিন্তু তোমার দেখার পয়েন্ট অফ ভিউ আর তোমার শিক্ষক মহাশয়ের দেখার যে পয়েন্ট অফ ভিউ সেটা কিন্তু কি ডিফারেন্স আসছে। তো তোমার যে স্কুলের যে টিচার সে কি দেখছে, যে তোমার বাড়ি থেকে যে স্কুলের যে সর্বনিম্ন দূরত্ব, একদম মিনিমাম যে দূরত্ব সেটা দেখছে কত, 2 কিলোমিটার। আর তুমি কি দেখছো, তুমি দেখছো যে তুমি ঘুরে গিয়েছো, ঘুরে গিয়ে আবার স্কুলে গিয়ে কি করছো, প্রবেশ করছো। তুমি সেই জিনিসটা দেখছো, কিন্তু তোমাদের স্কুলের যে শিক্ষক তিনি কিন্তু কি দেখছেন, তোমার বাড়ি থেকে স্কুলের যে সর্বনিম্ন যে স্ট্রেট লাইন দূরত্বটা, যে মিনিমাম দূরত্ব, সেই মিনিমাম দূরত্বটা কি করছে, দেখছে। যে এই যে তোমার বাড়ি থেকে স্কুলের এই যে সর্বনিম্ন দূরত্বটা, যে মিনিমাম যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো কি সরণ। সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা এখানে এই উদাহরণটা থেকে দুটো জিনিস সম্পর্কে আমাদের কি হলো, জ্ঞান আসলো, যে একটা অতিক্রান্ত দূরত্ব আর একটা হলো কি সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো হচ্ছে অতিক্রান্ত দূরত্বটা কি করছে, পথের উপর ডিপেন্ড করছে না, যে তুমি কোন পথ ধরে তোমার বাড়ি থেকে স্কুলে যাচ্ছ। তাহলে অবশ্যই বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্সটা হলো কি পথের উপর নির্ভর করে, বা পাথ ফাংশন যেটাকে বলে, পথের উপর নির্ভর করে। কিন্তু সরল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টটা কি, তুমি এই পথ ধরে যাও, তুমি নিচ দিকে কোনো পথ ধরে যাও, যে পথ ধরে যাও না কেন, সেটা ডিপেন্ড করবে তোমার ইনিশিয়াল পয়েন্টটা কোথায় আর ফাইনাল পয়েন্টটা কোথায়, অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং কি অন্তিম অবস্থানের উপর ডিপেন্ড করছে, পথের উপর ডিপেন্ড করে না। তুমি এই পথ ধরে গেলেও যদি বলে তোমার দ্বারা সরণ কত হলো 2 কিলোমিটার, তুমি এই কোনো এই দিকে কোনো একটা পথ ধরে এই পয়েন্টে যাচ্ছ, যদি বলে তোমার সরণ কত, তো তুমি কি বলবে 2 কিলোমিটার। তাহলে সরণটা কিন্তু পথের উপর ডিপেন্ড করে না, এটা একটা স্টেট ফাংশন, জাস্ট কি করে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। আর সেই ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করে দেই, তাহলে যে সর্বনিম্ন দূরত্বটা আমরা পাবো, সেই সর্বনিম্ন দূরত্বটাকে আমরা কি বলছি, কি সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা পথের উপর নির্ভর করে না, উপর নির্ভর করে না। গেল এটা। এবার দেখো যে আমরা যে যে ডিস্টেন্স বা যে অতিক্রান্ত দূরত্বের কথা বলছি, সেই অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমি এই পথ ধরে যেতে পারি, আমি 1 নম্বর পথ 3 নম্বর পথ যখন যেটা ইচ্ছা হবে সেই পথ অনুসরণ করে কিন্তু আমি স্কুলে যেতে পারি। তাহলে আমাকে অতিক্রান্ত দূরত্ব বোঝাতে গেলে কিন্তু কোন রকম ডাইরেকশন বা অভিমুখের কথা উল্লেখ করতে হচ্ছে না। তাহলে যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা যে ভৌত রাশির
মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকে আমরা কি বলি? স্কেলার রাশি। তাহলে এই যে দূরত্বটা, ডিসটেন্সটা, সেটা হয়ে যাবে একটা কি? স্কেলার রাশি। কিন্তু যদি স্মরণের কথা আমরা উল্লেখ করি, স্মরণটা যদি আমরা দেখি, তাহলে কি বস্তুটা এই দিক থেকে এই দিকে যেতে হবে। বস্তুটা কি করছে? একটা পার্টিকুলার ডাইরেকশন। অর্থাৎ যদি আমরা এই বাড়ি থেকে স্কুলে যদি সরণ দেখতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে এই এ থেকে বি এর দিকে একটা স্ট্রেট লাইন টানতে হবে। তাহলে এই যে ডাইরেকশনটা থাকবে, ডাইরেকশনটা কি একটা পার্টিকুলার ডাইরেকশনের দিকে বোঝাচ্ছে না? এ থেকে বি এর দিকে। তাহলে সরণের ক্ষেত্রে আমরা কি দেখছি? যে ওর একটা ম্যাগনিটিউড অর্থাৎ মান আছে, তার সঙ্গে কি অভিমুখ বা দিক আছে। তাহলে যে কোয়ান্টিটির মান ও অভিমুখ দুই থাকে, তাকে আমরা কি বলি? ভেক্টর রাশি। তাহলে সরণ হয়ে গেল কি? একটা ভেক্টর রাশি। এবার দেখো, যে অধিকাংশ দূরত্ব, এটা একটা কি? কোন একটা পথের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তো তাহলে দৈর্ঘ্যকে যদি বোঝায়, তাহলে দৈর্ঘ্যের একক আমরা কি দেখেছি? আমরা দুই ধরনের একক সিস্টেম পড়েছিলাম, একটা এসআই একক সিস্টেম আর একটা কি? সিজিএস একক সিস্টেম। তাহলে যদি ডিসটেন্সটা অর্থাৎ দূরত্বটা যদি কি করে একটা দৈর্ঘ্যকে বোঝায়, তাহলে আমরা এর একক কি বলতে পারি? এসআই ইউনিট কি বলতে পারি? মিটার বলতে পারি। আর সিজিএস একক কি বলতে পারি? সেন্টিমিটার বা সেমি। তার ঠিক তেমনি এই যে সরণটা, যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটাও কি একটা কি বোঝাচ্ছে? দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, একটা সর্বনিম্ন বা মিনিমাম দূরত্বটাকে বোঝাচ্ছে। তাহলে এরও একক কি হবে? এসআই একক মিটার, আর সিএস একক কি হবে? সেন্টিমিটার। এবার যদি মাত্রাকে দেখি আমরা, মাত্রা কি রকম হবে? দৈর্ঘ্যের মাত্রা আমরা কি জানি? এল। তাহলে এর মাত্রা কি হয়ে যাবে? এল। সেম সরণের মাত্রা কি হয়ে যাবে? এল। তাহলে এগুলো হলো কি? ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কিছু কিছু উল্লেখযোগ্য কিছু পার্থক্য বা কিছু ডিফারেন্স আমরা হচ্ছে কি দেখলাম। এবার আমরা চলে যাই কি, এবার একটা বেশি স্পেশাল একটা কেস সম্পর্কে আমরা দেখি, যে এই যে ডিসটেন্স এবং হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ দূরত্ব এবং সরণের মধ্যে আর কি কি পার্থক্য আমরা দেখতে পারি। তো দেখো, এই যে এক নম্বর পথটা আমরা দেখছি, এই এক নম্বর পথটাকে ফলো করে যদি আমরা তুমি যদি বাড়ি থেকে স্কুলে যাও, তাহলে এই ক্ষেত্রে যদি ডিসটেন্স ফর এক নম্বর পথ, এক নাম্বার জন্য যদি আমি দেখি, তাহলে এই ক্ষেত্রে যে দূরত্ব, এটাও কি হবে? 2 কিলোমিটার। সরণ ডিসপ্লেসমেন্ট সেটা কত হবে? 2 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দূরত্ব ইকুয়ালস টু কি? দূরত্ব ইকুয়ালস টু কি? সরণ। এটা এক নম্বর চলে গেল এই এক নম্বর পথের জন্য। আবার 2 নম্বর পথে যদি আমরা দেখি, 2 নম্বর পথে যদি কত আছে? দূরত্বটা কত আছে? কত? 4 কিলোমিটার। যদি সরণ দেখি, সরণ কত হবে? সরণ কি? স্টেট ফাংশন, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করবে। আর ওটাকে যদি আমরা একটা স্ট্রেট লাইনে যুক্ত করে দিই, সেই স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটা হবে কি? তার ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে এই ক্ষেত্রে কত হবে? ডিসপ্লেসমেন্ট মানে সরণটা কত হবে? 2 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে দূরত্বটা বেশি আসছে কিনা? তাহলে এখান থেকে বলতে পারি দূরত্ব গ্রেটার দেন সরণ। এটা দিলাম আমরা কত? 2 নাম্বার। তাহলে প্রথম আমরা যে পদটা দেখলাম, সেই পদের ক্ষেত্রে দূরত্ব আর সরণ কি আছে? ইকুয়াল হচ্ছে। আর 2 নাম্বার যে পদটা, সেক্ষেত্রে কি দূরত্বটা কি হচ্ছে? সরণের থেকে বেশি হচ্ছে। তাহলে এই দুটা সমীকরণ থেকে আমরা সহজে ডাইরেক্টলি লিখতে পারি কি? দূরত্ব গ্রেটার ইকুয়ালস টু কি? সরণ। দিস রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে সম্পর্কটা কি? দূরত্ব কি হয়? সরণের থেকে সর্বদা কি হয়? বেশি হয় এবং কি হয়? সমান হয়। এর যে রিলেশনটা, এটা কি খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, রিলেশন। কিন্তু যদি আমরা কখনো বলি যে সরণ গ্রেটার দেন দূরত্ব, দিস ইজ নট পসিবল। এটা কখনো হতে পারে না। দিস ইজ রং। কোন বস্তুর সরণ যে হবে, সরণটা কখনো দূরত্বের থেকে বেশি হতে পারে না। এই রিলেশনটা আমাদেরকে কি ঠিক? দূরত্ব সরণের থেকে বেশি হতে পারে, কিন্তু স্পেশাল কেস কি? যদি কোনো একটা বস্তু যদি একটা স্ট্রেট লাইন বরাবর যদি ডাইরেকশন চেঞ্জ না করে যদি কি করে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটার দূরত্ব এবং সরণ দুটাই কি আসবে? ইকুয়াল আসবে।
তো এগুলো হলো কি দূরত্ব এবং হচ্ছে স্মরণের মধ্যে কিছু উল্লেখযোগ্য কিছু কথা। অবশ্যই তোমাদের মধ্যে দূরত্ব এবং স্মরণের কিন্তু যে ডাউট বা যে ডাউটটা ছিল সেটা অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। তো এর পরবর্তী যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করবো সেই টপিকটা আমাদের কি ছিল, যে কোনো একটা বস্তুর দ্রুতি এবং বেগ অর্থাৎ স্পিড এবং ভেলোসিটি সম্পর্কে। তো প্রথমে আমরা কোনো একটা বস্তুর দ্রুতি বলতে কি বুঝি সেটা দেখে নিই। তাহলে সেটা সম্পর্কে যদি আমাদের জ্ঞান হয়ে যায় বা সেটা যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে আমাদের ভেলোসিটি বা কোনো একটা বস্তুর বেগ বুঝতে কি হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। তো পরবর্তী যে টপিকটা সেটা কি, কোনো একটা বস্তুর দ্রুতি বা স্পিড সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার জন্য সহজ একটা এক্সপেরিমেন্ট, সহজ একটা উদাহরণ নিয়ে দেখি। দেখো, যে ধরে নাও যে এই ভরের একটা বস্তু ইনিশিয়ালি এই পয়েন্টে ছিল, এবার এই বস্তুটা তার পজিশন চেঞ্জ করে কোথায় চলে গেল, আর একটা পয়েন্ট কি বি পয়েন্টে চলে গেল। ধরলাম এ থেকে বি তে যে বস্তুটা গেল তার জন্য যে দূরত্বটা অতিক্রম করলো সেটা কত, এক্স। আর এই যে দূরত্ব অতিক্রম করলো এক্স, এর জন্য সময় নিল কত, টি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে টি সময়ে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, এক্স। দূরত্ব সমান সমান কত, এক্স। তাহলে এখন যদি বলা হয় যে একক সময়ে বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, দিস ইজ এক্স বাই কত, টি। তাহলে এই যে রেশিওটা অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব বাই কি মোট সময়, এটাকে বলা হয় কি কোন একটা বস্তুর দ্রুতি বা স্পিড। সমান সমান কি এক্স বাই টি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়। তাহলে কোন একটা বস্তুর দ্রুতি বা স্পিড বলতে আমরা কি বুঝি, যে কোন একটা বস্তু যে যে কতটা যে কতটা পথ অতিক্রম করলো বা যে টোটাল যে অতিক্রান্ত দূরত্বটা, সেই অতিক্রান্ত দূরত্ব যদি আমাদের জানা থাকে, আর সেই বস্তুটা সেই অতিক্রান্ত দূরত্বটা ট্রাভেল করার জন্য কতটা সময় নিয়েছে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে সেই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা যদি টোটাল সময় দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আমরা এই যে বস্তুটা আছে এম ভরের বস্তু, এই এম ভরের বস্তুর দ্রুতি সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে কোনো একটা বস্তুর দ্রুতি বলতে কি বুঝি, যে কোনো একটা গতিশীল বস্তুর দ্রুতি বলতে বোঝায় সেই গতিশীল বস্তুটা একক সময়ে কতটা অতিক্রান্ত দূরত্ব কি করছে, অতিক্রান্ত দূরত্ব কমপ্লিট করছে বা কতটা দূরত্ব সে অতিক্রম করছে, সেটা হলো কি সেই বস্তুর দ্রুতি বা স্পিড। তো এটা গেল কি বস্তুর দ্রুতি বা স্পিড হচ্ছে কি সম্পর্কে। তা দ্রুতি সমান সমান কি দেখলাম আমরা, যে দ্রুতি ইকুয়ালস টু কি অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়। দেখো এই অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডিসটেন্স আমরা একটু আগে বললাম যে ডিসটেন্সটা একটা কি স্কেলার কোয়ান্টিটি, সময় তো কি একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দ্রুতিটা আসবে, যে স্পিডটা হবে কি একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার আছে। এবার দেখো অধিকান্ত যে দূরত্ব ছিল, অধিকান্ত দূরত্ব বলতে একটা কি দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে দৈর্ঘ্যের একক এসআই একক কি লিখেছিলাম আমরা, মিটার। সময়ের একক কি দেখলাম, সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির যে এসআই এককটা হবে, এসআই ইউনিট, সেটা কি হবে মিটার পার সেকেন্ড। আর সিজিএস একক কি হবে, সিজিএস এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা হলো কি
যে দুটির হচ্ছে কি একটা স্কয়ার রাশি, দুটির এসআই একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড। এবার যদি দেখি মিটার অর্থাৎ দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা মাত্রা কি জানি এল, আর সময়ের মাত্রা কি টি। তাহলে দুটির মাত্রাটা এখান থেকে আমরা কি লিখতে পারি, মাত্রা ইকুয়ালস টু কি লিখতে পারি এল টি ইনভার্স 1 লেখা যায়। তো তাহলে আমরা দুটি কাকে বলে, দুটি কোন ধরনের রাশি, স্কেলার রাশি, তার একক একক সিজিএস দেখলাম, এসআই দেখলাম এবং তার মাত্রা অক্ষগুলো আমরা দেখে নিলাম। এবার ধরো সাপোজ তোমাকে হচ্ছে কি একটা হচ্ছে লাইন হচ্ছে কি বলে দিল যে কোন একটা বস্তু দ্রুতি বা স্পিড হলো কি, দ্রুতি বা স্পিড, স্পিড সমান সমান তোমাকে বললো কি -5 মিটার পার সেকেন্ড। তোমাকে বললো যে এই যে কোনো একটা বস্তুর হচ্ছে দ্রুতি বা স্পিডটা কত -5 মিটার পার সেকেন্ড, দিস ইজ ট্রু অর ফলস, এটা কি ভুল না সত্য। তো তখন তুমি কি বলবে, এটা তোমাকে দেখে কি মনে হচ্ছে যে দ্রুতিটা -5 মিটার পার সেকেন্ড, ভুল না সত্য, ঠিক না ভুল, দিস ইজ রং। এই যে লেখা আছে -5 মিটার পার সেকেন্ড, দিস ইজ রং। তো কেন রং, কারণ দ্রুতি সময় সময় আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার অতিক্রান্ত দূরত্বটা একটা স্কেলার কোয়ান্টিটি। এবার স্কেলার যে কোয়ান্টিটি আছে, এই স্কেলার কোয়ান্টিটি কখন নেগেটিভ হতে পারে কি, স্কেলার কোয়ান্টিটি শুধুমাত্র কি আছে মান আছে। তাহলে এই স্কেলার কোয়ান্টিটির মান আছে, তাহলে এটা কখনো কি নেগেটিভ হতে পারে না, আর সময় তো কখনো নেগেটিভ হবে না। তাহলে যদি এই দুটো কোয়ান্টিটি যদি নেগেটিভ না হয়, তাহলে দুটি কিভাবে নেগেটিভ হবে, তাহলে দুটি অবশ্যই কি নেগেটিভ হবে না। তাহলে দুটি একটা স্কেলার কোয়ান্টিটি, এটা কখনো কি নেগেটিভ হতে পারে না। যদি কোশ্চেন দেওয়া থাকে যে দুটি কখনো নেগেটিভ হতে পারে কি, দুটি কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এগুলো হলে চলে গেল কি দুটি সম্পর্কে কিছু বেসিক কিছু আইডিয়া। এবার আমরা এই যে দ্রুতিটা অর্থাৎ কোন একটা বস্তুর হচ্ছে কি দ্রুতি বা স্পিড হচ্ছে কত রকমের হতে পারে, তার হচ্ছে প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন প্রকার দ্রুতি, তো সর্বপ্রথম আমরা আলোচনা করব কি সমদ্রুতি সম্পর্কে, অর্থাৎ ইউনিফর্ম স্পিড সম্পর্কে। তো চলো দেখি যে কোন একটা বস্তুর দ্রুতিকে আমরা কখন ইউনিফর্ম দ্রুতি বলবো। তো ধরে নাও যে এই যে পয়েন্টে, এই পয়েন্টে একটা বস্তু ছিল, এম ভরে একটা বস্তু এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে যে টাইম যখন ছিল টাইমটা কত 0 সেকেন্ড। এবার কিছুটা সময় পর ধরলাম টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে বস্তুটা এই বি পয়েন্টে চলে আসে। তো এখান থেকে যে ডিসটেন্সটা কভার করেছে সেটা হলো কত 2 মিটার। আবার বস্তুটা এই বি পয়েন্ট থেকে আবার কোথায় চলে গেছে, সি পয়েন্টে বস্তুটা চলে এসেছে। টাইম কত নিয়েছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। এখান থেকে এটা কত চলেছে, এটা হচ্ছে কত 2 মিটার। তো এখন যদি আমি বলি যে টি ইকুয়ালস টু এ থেকে বি তে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড এবং টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, এই যে এটা হলো টি1, এটা হলো টি2, এটা হলো কত টি3। তো এখন যদি বলি 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের মধ্যে টাইমের ইন্টারভ্যালটা কত, টাইমের চেঞ্জ কত, তো ডেল্টা টি সময়ের পরিবর্তন কতটা হবে টি2 মাইনাস টি1, অর্থাৎ 1 মাইনাস 0 সমান সমান কি 1 সেকেন্ড। মানে এই যে 1 সেকেন্ডের টাইম ইন্টারভ্যালে বস্তুটা কত চলেছে 2 মিটার। এবার পরের বি থেকে সি পয়েন্টে যদি আমি টাইমের ইন্টারভ্যালটা দেখি, টাইমের পরিবর্তনটা দেখি, ডেল এটা টি1 ধরলাম, এটা ডেল টি2, সেটা কি হবে টি3 মাইনাস কত টি2 চলে আসবে। তো টি3টা কত 2 সেকেন্ড মাইনাস কত টি2 কা 1 সেকেন্ড, তাহলে এখান থেকে কত চলে আসছে 1 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে টাইমের ইন্টারভ্যালটা কত 1 সেকেন্ড, এই ক্ষেত্রে টাইমের ইন্টারভ্যালটা কত 1 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ডে টাইম ইন্টারভ্যালে বস্তুটা কত মিটার চলেছে 2 মিটার। পরের যে 1 সেকেন্ডের যে ইন্টারভ্যালটা আছে সেই ইন্টারভ্যালও কত চলেছে বস্তুটা 2 মিটার চলেছে।
তাহলে দেখো যে কোনো একটা বস্তুকে ইকুয়াল সময়ের ব্যবধানে ইকুয়াল ডিস্টেন্স বা ইকুয়াল দূরত্ব কি করছে বা সমান দূরত্ব কি করছে অতিক্রম করছে। তাহলে এরকম যদি কোনো একটা বস্তু যদি করে তাহলে সেই বস্তুর যে স্পিডটা সেই স্পিডটাকে আমরা বলবো কি সমদ্রুতি। তো বোঝা গেল যে কোনো একটা বস্তুর দ্রুতিকে আমরা কখন সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড বলবো, যদি কোনো একটা গতিশীল বস্তু কি করে সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর দ্রুতিটাকে আমরা বলবো কি ইউনিফর্ম দ্রুতি বা ইউনিফর্ম স্পিড। এবার যদি আমি এই জায়গায় যদি 3 মিটার করে দেই আর এই জায়গায় যদি আমি 4 মিটার করে দেই তাহলে দেখো সময় ইন্টারভাল তো কি আছে সেম আছে, এখানেও 1 সেকেন্ড এখানেও কি আছে 1 সেকেন্ড, কিন্তু এই 1 সেকেন্ডে বস্তুটা কত চলেছে 3 মিটার আর পরের 1 সেকেন্ডে কত চলেছে 4 মিটার। তাহলে সময়ের ইন্টারভাল কিন্তু কি আছে সেম আছে, কিন্তু ডিস্টেন্স যে কভার করেছে সেই ডিস্টেন্স কি আছে ডিফারেন্ট আছে। তাহলে এই যে মোশনটা এই যে গতিটা এই যে দ্রুতিটা এই দ্রুতিটাকে তখন আমরা আর সমদ্রুতি বলবো না, সেটা হয়ে যাবে কি অসমদ্রুতি। অসমদ্রুতি অর্থাৎ নন ইউনিফর্ম স্পিড। তাহলে যদি কোনো একটা গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে যদি কি করে বিভিন্ন বা ডিফারেন্ট কি করে ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বস্তুর দ্রুতিটাকে আমরা বলবো কি অসমদ্রুতি। তাহলে এগুলো হলো গেল কি দ্রুতির প্রকারভেদ সম্পর্কে। এছাড়া আরো একটা হচ্ছে আরো দুইটা দ্রুতি সম্পর্কে আমরা পড়বো, একটা হলো কি গড় দ্রুতি আর একটা হলো কি তাৎক্ষণিক দ্রুতি। তো গড় দ্রুতি বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে আমরা কি পড়বো। তো 3 নাম্বার কি গড় দ্রুতি বা এভারেজ স্পিড। এভারেজ স্পিড দেখো এই পয়েন্টে একটা বস্তু ছিল, এখানে বস্তুটা বি পয়েন্টে গেল, এম ভরের বস্তু বি থেকে কোথায় গেল সিতে গেল। ধরলাম এখান থেকে যে বস্তুর যে টাইম ইন্টারভ্যালটা সেটা হলো কত t1 সেকেন্ড, বি থেকে সি এ বস্তুর টাইম ইন্টারভ্যাল কত t2 সেকেন্ড, এ থেকে বি তে বস্তুটা যে গেল সেই জন্য ডিসটেন্স কভার করলো কত x1, আর এটার জন্য বি থেকে সি তে গেল তার জন্য কত ডিসটেন্স যে কভার করলো সেটা কত x2। এবার যদি তুমি বলা হয় যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, যে মোট অতিক্রান্ত দূরত্ব টোটাল এই যে পুরো জার্নিটা, তাহলে সেটা আমরা কি বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত x1 প্লাস কত x2। যদি বলে টোটাল সময় মোট সময় কত সেটা কত হয়ে যাবে t1 প্লাস কত t2। তাহলে গড় দ্রুতি সমান সমান আমরা বলতে পারি যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, অর্থাৎ x1 প্লাস x2 বাই কত t1 প্লাস t2। অর্থাৎ যদি কোনো একটা বস্তুর হচ্ছে কি যাত্রাপথের মোট যে অতিক্রান্ত দূরত্ব সেই মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা কি করি মোট সময় দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা সেই বস্তুটার ওই পুরো যে যাত্রাটা আছে সেই যাত্রা কি করব গড় গতি বা এভারেজ স্পিড সম্পর্কে কি করব আইডিয়া আমরা পেয়ে যাব। তো এটা হলো কি এভারেজ হচ্ছে কি দ্রুতি। তো এই এভারেজ দ্রুতির কিছু এক্সাম্পল আমরা দেখে নিই যে এটা আমরা কিভাবে করে থাকি। মনে করো যে সাধারণ কোনো একটা বস্তু t ইকুয়ালস টু 1 সেকেন্ডে t1 সেকেন্ডে মনে করো এটা হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ডে বস্তুটা কত চলেছে x1 চলেছে 15 মিটার, t2 যেটা দিলাম সেটা হলো কত ধর 5 সেকেন্ডে x2 কত চলেছে 10 মিটার। এবার যদি বলে যে এই যে বস্তুটা এই যে যাত্রাটা পুরো কভার করেছে প্রথম 5 সেকেন্ডে 15 মিটার আর পরের 5 সেকেন্ডে কত 10 মিটার, তাহলে এই যে গড় দ্রুতি কত গড় দ্রুতি x1 প্লাস x2 বাই কত t1 প্লাস t2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 15 প্লাস কত 10 বাই কত চলে আসবে 5 প্লাস 5 অর্থাৎ কত চলে আসবে 25 বাই 10।
অর্থাৎ এখান থেকে বলতে পারি 2.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটার কি গড় যে দ্রুতিটা, সেই গড় দ্রুতিটা কত 2.5 মিটার পার সেকেন্ড। এটা হলো কি গড় দ্রুতি বা এভারেজ স্পিড সম্পর্কে কি আইডিয়া। এবার এর পরবর্তী যে দ্রুতিটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো কি তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাহলে এই যে গড়টা আমরা আলোচনা করলাম, এই গড়টা করে কি করে যে পুরো যে ওভারঅল একটা জার্নি, সেই ওভারঅল জার্নিটাকে যদি আমরা কভার করতে চাই, তাহলে সেই ওভারঅল জার্নিটা কভার করার জন্য আমাদের কত দ্রুতিতে চলতে হবে সেটা সম্পর্কে কি করছে আইডিয়া দিচ্ছে। তো গড় দ্রুতি কি করে জাস্ট একটা ওভারঅল একটা কি করে যাত্রা কি করে আইডিয়া দেয়। যে যে কোনো মনে করো যে কোনো একটা জার্নি তুমি কভার করবে, কোনো একটা তোমাকে ডিস্টেন্স দেওয়া আছে আর তোমাকে বলা আছে এই ডিস্টেন্সটা কভার করতে কি লাগবে, একটা সময় লাগবে। তো ওই ডিস্টেন্সটাকে যদি আমি সময় দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি পাবো, ওই বস্তুটা দ্রুতি পেয়ে যাবো। তো সেই দ্রুতিটা হলো কি সেই ওভারঅল যে ডিস্টেন্সটা আছে সেটা কভার করার জন্য কি একটা জাস্ট আইডিয়া। তো এর পরে যে আমরা দ্রুতি সম্পর্কে আলোচনা করব 4 নম্বর দ্রুতি, সেটা হলো কি তাৎক্ষণিক দ্রুতি, যেটাকে বলা হয় কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এই এম ভরের অবজেক্টটা আমি কল্পনা করছি যে প্রথমে এ পয়েন্টে ছিল, এখান থেকে বস্তুটা বি পয়েন্টে গেল। প্রথম ইনিশিয়ালি টাইম কত ছিল 0 সেকেন্ড, আর এই বি পয়েন্টে আসলো তার জন্য যে সময়টা হলো সেটা হলো কত 3 সেকেন্ড। ধরলাম যে এখান থেকে যে জার্নিটা কভার করেছে, যে ডিসটেন্সটা কভার করেছে সেটা হলো কত তোমার 10 মিটার। তাহলে এই পুরো পুরো যে জার্নিটার সময় ইন্টারভাল কত, যে ডেল্টিটা আসবে সেটা কত 3 সেকেন্ড। তাহলে এই 3 সেকেন্ডের ইন্টারভালে বস্তুটা কত কত মিটার চলেছে 10 মিটার। এবার যদি তোমাকে বলা হয় যে এই যে বস্তুটা এই কোনো একটা পয়েন্টে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড ছিল, তো টি ইকুয়ালস টু কত ছিল 2 সেকেন্ডে। তাহলে এই টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে যদি কোনো একটা বস্তুর এই পয়েন্টে, তো বস্তুটা টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে তো বস্তুটা এখানে এসেছিল, সময় তো নিশ্চয় কি 1 সেকেন্ড তো হয়েছিল। তাহলে এই টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে বস্তুটা অবশ্যই এই পয়েন্টে এসেছিল। তাহলে এই যে পার্টিকুলার 1 সেকেন্ডে যদি আমি এই বস্তুর দ্রুতি সম্পর্কে যদি আইডিয়া চাই, যদি বলা হয় যে তোমার এই যাত্রা পথে টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে বস্তুর দ্রুতি কত, এটা জানার জন্য এটা জানার টপিকটা হলো কি তাৎক্ষণিক। অর্থাৎ নির্দিষ্ট সময়, একটা পার্টিকুলার সময় যদি কোনো একটা বস্তুর আমরা দ্রুতি জানার চেষ্টা করি, সেটা হয়ে গেল কি তার তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ কোনো একটা বস্তুর যাত্রাপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো একটা নির্দিষ্ট সময় যদি তার আমরা দ্রুতি বের করি, তাহলে সেটা হয়ে গেল কি সেই বস্তুর তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাহলে এইগুলো চলে গেল কি স্পিড সম্পর্কে কি কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কি আইডিয়া এবং হচ্ছে কি ধারণা। তারপরে আমরা একটা দেখেছিলাম কি যে ভেলোসিটি বা বেগ। তো স্পিড গেল, তো এবার ভেলোসিটি বা বেগ বলতে আমরা কি বুঝি? বেগ, ভেলোসিটি। তো দ্রুতির সমান সমান আমরা কি দেখলাম, যে দ্রুতির সমান সমান আমরা একটু আগে বললাম কি যে দূরত্ব বাই কি সময়। তো দূরত্ব বাই সময়টাকে আমরা কি বলছি দ্রুতি। এবার আমরা দূরত্বের সঙ্গে সঙ্গে আরেকটা টপিক পড়লাম যে সরণ। তাহলে নিশ্চয়ই যদি ভেলোসিটি বা বেগ যদি বলি তাহলে কি আসবে, বেগ সমান সমান আমরা বলতে পারি কি সরণ বাই সময়, বলতে পারি কিনা। দ্রুতি দূরত্ব বাই সময়, তাহলে বেগ কি হয়ে যাবে সরণ বাই সময়। অর্থাৎ এবার এই যে সরণ, এবার সরণ আমরা কি দেখেছিলাম একটা ভেক্টর রাশি, তাহলে এর মান আর অভিমুখ অর্থাৎ দিক দুটাই কি আসে। তাহলে আমরা যদি কোনো বস্তুর যদি বেগের যদি ডেফিনেশন দিই, তাহলে অবশ্যই সেই বস্তুর আমাকে কি করতে হবে ডাইরেকশনটাকে উল্লেখ করতে হবে। তাছাড়া আমরা যেরকম দ্রুতি পড়লাম তার হুবহু কি আমার বেগ, শুধু কি করতে হবে এখানে ডাইরেকশন অর্থাৎ অভিমুখের কথাটা কি করতে হবে উল্লেখ করতে হবে। তাহলে বেগ সমান সমান আমরা কি বলতে পারবো যে বেগ হলো কি কোনো একটা গতিশীল বস্তু
একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অভিমুখে যে দূরত্ব অতিক্রম করে সেটা হয়ে গেল কি সেই বস্তুর বেগ। বোঝা গেল? তাহলে এই বস্তুর বেগ সম্পর্কে গেল। এই যে বস্তুর বেগের গাণিতিক প্রকাশটা কিভাবে করব? তো গাণিতিক প্রকাশ, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখবো আমরা বেগের। তো ধরে নিয়ে সাপোজ যে একটা বস্তু, এই ভরের একটা বস্তু এখান থেকে বি পয়েন্টে গেছে, তো সরণ কত এস, যার জন্য টাইম কত নিয়েছে টি। তো আমরা বলতে পারি যে টি সময়ে বস্তুর সরণ কত এস। একক সময় কত হবে? বস্তুর সরণ হয়ে যাবে কত এস বাই টি। এই যে সরণ বাই সময়, এই সরণ বাই সময়টাকে বলা হচ্ছে কি ভি, অর্থাৎ ভেলোসিটি বা কোনো বস্তুর বেগ। বোঝা গেল? এটা হলো কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো এবার আমরা যদি এই বেগ সম্পর্কে আরো কিছু বলতে চাই, দেখো যে বস্তুর বেগ অর্থাৎ সরণ বাই কি সময়। তাহলে সরণ কি একটা ভেক্টর কোয়ান্টিটি আর সময় একটা কি স্কয়ার কোয়ান্টিটি। তাহলে সরণ যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আমরা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে অবশ্যই বেগটাও কি হবে একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। তাছাড়া আমরা সরণের যে এককটা দূরত্বের এককের সঙ্গে কি ছিল সিমিলার ছিল, তাহলে দুটির যে এখন এককগুলো থাকবে তো ঠিক কি বেগের সেই এককগুলো হবে। দুটির যে মাত্রা থাকবে সেটাও কি হবে বেগের মাত্রা। জাস্ট ডিফারেন্স থাকবে কি যে বেগ হলো একটা ভেক্টর রাশি আর দুটি হলো কি একটা স্কয়ার রাশি। এবার যদি তোমাকে দেওয়া থাকে যে তোমাকে বললো যে কোনো একটা বস্তুর বেগ সমান সমান -5 মিটার/সেকেন্ড, তাহলে এটা ট্রু অর ফলস, এটা কি ভুল না সত্য? দিস ইজ কারেক্ট। একটু আগে বললাম যে দুটি -5 মিটার/সেকেন্ড, সেটা কি ছিল রং ছিল, ঠিক আছে। কিন্তু এখানে কি বলা আছে বেগ -5 মিটার/সেকেন্ড, এটা কিন্তু কি কারেক্ট। কারণ কি বেগ সময় সময় আমরা কি জানি সরণ বাই সময়। এবার সরণটা কি একটা ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশির কিন্তু কি হয় যে অভিমুখ থাকে। যদি কোনো একটা বস্তু যদি এই দিকে ডাইরেকশনটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই দিকে যে ডাইরেকশনটা থাকবে সেটা কি নেগেটিভ হবে। তাহলে অবশ্যই ডাইরেকশনের জন্য বা অভিমুখের জন্য কোনো একটা বস্তুর সামনে কিন্তু নেগেটিভ চিহ্ন আসতে পারে। সেই জন্য কোনো বস্তুর যদি বেগ বলে মাইনাস সামনে থাকে তাহলে সেটা কিন্তু কি হবে কারেক্ট হয়ে যাবে। তো ঠিক তেমনি আমরা যেমন দুটি যেমন বিভিন্ন ধরনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম, তাহলে ঠিক তেমনি এখানে হচ্ছে কি বেগের বিভিন্ন প্রকারভেদ হচ্ছে কি থাকবে। তো প্রথম যে প্রকারভেদটা সেটা কি, সেটা হলো কি সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। তো বেগ সমান সমান কি দেখলাম আমরা সরণ বাই কি সময়। এবার সমবেগ অর্থাৎ কি ইউনিফর্ম বা কি কনস্ট্যান্ট হচ্ছে কি ভেলোসিটি। তাহলে বেগটাকে যদি আমাকে কনস্ট্যান্ট হতে হয় তাহলে সরণটাকে মাস্ট বি কি হতে হবে কনস্ট্যান্ট হতে হবে। তাহলে সরণটা একটা কি ভেক্টর রাশি, এর মান আছে আবার কি দিক আছে। তাহলে যদি আমি কোনো একটা বস্তু যদি দূরত্বটাকে যদি চেঞ্জ করে দেই তাহলে কি হবে সরণের চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো একটা বস্তু যদি কি ডাইরেকশনটাকে আমরা চেঞ্জ করে দেই তাহলে কি হবে বস্তুর বেগের কি হবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা সমবেগ তখনই বলবো যখন কি হবে যে কোনো একটা বস্তুর একটা মান ফিক্স থাকবে, তার সঙ্গে কি থাকবে যে পার্টিকুলার একটা ডাইরেকশন উল্লেখ করে দিবে যে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কি করে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করে এবং কি একটা নির্দিষ্ট দিকে, তখন আমরা সেই বস্তুর বেগটাকে বলবো কি সমবেগ। তাহলে সমদ্রুতি বলার সময় আমাদের কিন্তু ডাইরেকশনের কথা উল্লেখ করতে হয়নি, অভিমুখের কথা উল্লেখ করা হয়নি, কারণ সেটা স্কেলার রাশি। কিন্তু আমরা যখন বেগ আলোচনা করবো সেটা একটা ভেক্টর রাশি, অবশ্যই তার ডাইরেকশনটাকে কি করতে হবে আমাদের উল্লেখ করতে হবে। তাহলে এটা হলো কি সমবেগ, বা সমবেগ এটা। এবার দ্বিতীয় যে আমরা আলোচনা করবো সেটা হলো কি অসমবেগ। তো অসমবেগ বলতে বা নন ইউনিফর্ম ভেলোসিটি।
তো নন ইউনিফর্ম ভেলোসিটি কখন বলবো? তো অবশ্যই বস্তু যদি কি থাকে, সময় ইন্টারভ্যালটা যদি কি থাকে, টাইমের যে ইন্টারভ্যালটা, টাইমের যে ব্যবধানটা সেটা যদি কি থাকে, ইকুয়াল থাকে, আর যদি কি করে বস্তুটা যদি কি হয়, ডিস্টেন্সটা যে দূরত্বটা সেটা যদি কি করে আলাদা আলাদা কভার করে, এবং যদি কি করে ডাইরেকশন যদি কি করে চেঞ্জ করে, তাহলে সেটা আমরা অসমবেগ বলতে পারবো। ঠিক তেমনি এইটা যেমন পড়লাম আমরা সমদ্রুতি, অসমদ্রুতি, ঠিক তেমনি আমরা যেমন পড়লাম এভারেজ এভারেজ স্পিড বা গড় দ্রুতি, ঠিক তেমনি আমরা এখানে পড়বো কি এভারেজ ভেলোসিটি। সেগুলোর কিন্তু কনসেপ্ট কিন্তু একদম সিমিলারই, তাদের মধ্যে কোনো রকম আর ডিফারেন্স হচ্ছে কি নেই। তো এগুলো হচ্ছে কি কারো কি দ্রুতি এবং হচ্ছে কি বেগ সম্পর্কে কিছু বেসিক হচ্ছে কি আইডিয়া। আমাদের বইয়ে খুব সুন্দরভাবে একটা লাইন লেখা আছে। কি লেখা আছে? যে সমদ্রুতি সম্পূর্ণ কোনো বস্তুর বেগ সমবেগ না হতে পারে। যে সমদ্রুতি সম্পূর্ণ সমদ্রুতি সম্পূর্ণ কোন বস্তুর বেগ সমবেগ নাও হতে পারে। এই যে লাইনটা লেখা আছে এটা একদম কি ট্রু। হ্যাঁ সত্য অবশ্যই, কারণ এখানে যে সমদ্রুতি আছে, সমদ্রুতি বা দ্রুতির ক্ষেত্রে কি আছে, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বটা কি একটা স্কেলার কোয়ান্টিটি, শুধুমাত্র কি থাকবে, মান থাকবে। তাহলে সমদ্রুতি মানে কি, শুধুমাত্র ও দূরত্বটা কি থাকবে, ফিক্স থাকবে, দূরত্বটা কি কনস্ট্যান্ট। কিন্তু যদি সমবেগ বলে, তাহলে সমবেগ অর্থাৎ কি, সরণবাই সময় একটা ভেক্টর রাশি, ওর মানটাকে কি হতে হবে, সমান হতে হবে, তার সঙ্গে ডাইরেকশনটা কি থাকতে হবে, ফিক্স থাকতে হবে। কিন্তু সমদ্রুতি মানে কি, শুধুমাত্র মানটা ফিক্স আসে, তো ডাইরেকশন তো চেঞ্জ হতে পারে। আর ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, যদি অভিমুখ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই অভিমুখ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই বস্তুর বেগটাকে আমরা আর সমবেগ বলতে পারবো না। তাহলে এখানে লাইন ঠিক বলেছে যে সমদ্রুতি সম্পূর্ণ কোনো বস্তুর বেগ সমবেগ নাও হতে পারে, দিস ইজ ট্রু। আবার একটা লাইন লেখা থাকে যে সমবেগ সম্পূর্ণ কোন বস্তুর দ্রুতি অবশ্যই সমদ্রুতি হবে। এটাও, এই লাইনটাও কি একদম ট্রু, একদম সত্য। কারণ সমবেগ সম্পূর্ণ অর্থাৎ সমবেগ অর্থাৎ কি, এর মানটাও ফিক্স আছে, তার সঙ্গে ডাইরেকশনটাও কি আছে, ফিক্স আছে। তো মানটা যদি ফিক্স থাকে, তাহলে সমদ্রুতি মানে কি, অতিক্রান্ত দূরত্ব থাকবে বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব মানে কি, একটা দূরত্বকে বোঝাবে, শুধুমাত্র কি থাকবে, মানটা যদি ফিক্স থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, সমদ্রুতি। তাহলে সমবেগের ক্ষেত্রে কি আছে, মানটাও ফিক্স আছে, তার সঙ্গে ডাইরেকশনটাও ফিক্স আছে। তো অবশ্যই সমদ্রুতি, সমবেগ সম্পূর্ণ কোন বস্তুর দ্রুতিকে আমরা সমদ্রুতি অবশ্যই বলতে পারবো। তাহলে এইগুলো হলো কি আমাদের দেওয়া কিছু বেসিক হচ্ছে কি কনসেপ্ট, যেগুলো আমাদের বইয়ে কি খুব স্পষ্ট ভাবে লেখা আছে। তো এগুলো হচ্ছে গেল, আমরা হচ্ছে কি যে তিনটা টপিক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছিলাম, তার মধ্যে দুইটা টপিক অলরেডি আমরা কি করেছি, আলোচনা করে ফেলেছি। যেমন প্রথমে আমরা বললাম কি দূরত্ব, ডিস্টেন্স, এবং হচ্ছে কি সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট সম্পর্কে। তার পরবর্তী যে টপিকটা ছিল সেটা কি দ্রুতি অর্থাৎ স্পিড, এবং হচ্ছে কি বেগ অর্থাৎ ভেলোসিটি সম্পর্কে। পরের যে টপিকটা আমরা আলোচনা করব সেই টপিকটা হলো কি কোন বস্তুর হচ্ছে কি ত্বরণ এবং মন্দন সম্পর্কে, অর্থাৎ অ্যাসিলেশন এন্ড রিটার্ডেশন সম্পর্কে। এই টপিকটা হলো আমাদের কি এই যে লেকচারের সব শেষ হচ্ছে কি টপিক। তো প্রথমে আমরা আলোচনা করব কি ত্বরণ সম্পর্কে, বা যেটাকে বলা হয় কি ইংরেজিতে বলা হয় কি অ্যাসিলারেশন। তো চলো, আমরা অবভিয়াসলি বিভিন্ন কেস দেখেছি, যে আমরা কি জানি যে কোনো একটা বস্তুকে যখন উপর থেকে আমরা নিচের দিকে পড়তে দেখি, অবশ্যই অবশ্যই সকলে আমরা দেখেছি
যে কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তো ধীরে ধীরে কি হয়, বস্তুর যে স্পিডটা আসে, যে গতিটা, যে ভেলোসিটিটা আছে, সেটা কি হয়, ধীরে ধীরে কি হয়, ইনক্রিজ হয়। তো যে এই ডাস্টারটাকে যদি আমি এখান থেকে যদি ছেড়ে দেই, তাহলে যখন আমরা দেখবো যে ডাস্টারটা কি ধীরে ধীরে যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে ধীরে ধীরে নিচে যখন পয়েন্টে যাবে, তখন কি এই ডাস্টারের ভেলোসিটি কি ধীরে ধীরে বাড়তে থাকবে। দেখো সেদিন ডাস্টারের কি ভেলোসিটি ধীরে ধীরে কি আসে, বাড়তে আসে। তো এই যে বাস্তব যে রিয়েল যে উদাহরণটা, সেই রিয়েল উদাহরণ থেকে আমরা আজকে অ্যাসিলেশন অর্থাৎ কোনো একটা বস্তুর ত্বরণ বোঝার কি চেষ্টা করব। তো সাপোজ ধরে নিলাম এখানে কি আছে, গ্রাউন্ড, এখান থেকে কিছুটা উপরে কি একটা বস্তু আছে, এম ভরে একটা কি বস্তুকে আমি কি করে ধরে রেখেছি এভাবে। তো ইনিশিয়ালি কি এই বস্তুটা কি ছিল, রেস্টে ছিল, স্থির অবস্থায় ছিল, টাইমটা যখন কত, 0 সেকেন্ড। এবার আমরা কি জানি যে কোনো একটা যে কোনো হচ্ছে কি বস্তুকে পৃথিবী কি করে, তার নিচের হচ্ছে কেন্দ্রের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে কি নিজের কেন্দ্রের দিকে টানার চেষ্টা করে, সেই ফোর্সটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল ফোর্স। মাধ্যমিক কোশ্চেন বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে ফোর্সটির ভ্যালুটা হয় সেটা কত, ফোর্স ইনটু কি, যে বস্তুর মাস ইনটু অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এই যে বস্তুর মাস এম, এটা তো ফিক্স, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি কি মাসটা তো কনস্ট্যান্ট, তাহলে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, জি। তাহলে এই যে বস্তুটাকে আমি এখানে ধরে রেখেছি, অবশ্যই কি এই বস্তুর নিচের দিকে একটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে, তাহলে অবশ্যই কি নিচের দিকে জি অ্যাপ্লাই হচ্ছে, তাই তো। তাহলে এই যে জি এর ভ্যালুটা আমরা সাধারণত কত জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা ধরে নিই কি অ্যাপ্রক্সিমেটলি কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিয়ে করব। তাহলে এই যে জি এর ভ্যালুটা কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি বস্তুটাকে টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে আমি এই জায়গায় লক্ষ্য করি, এই পয়েন্টে যদি বস্তুটা আসে, তাহলে নিচের দিকে তো জি থাকবে, তার সঙ্গে প্রথমে ইনিশিয়ালি বস্তুর ভেলোসিটি কত ছিল, 0। এবার এই পয়েন্টে যদি আমি দেখি বস্তুর ভেলোসিটি কত হয়ে যাবে, 10 মিটার পার সেকেন্ড। ঠিক তেমনি টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে যদি দেখি, বস্তুটা এই পয়েন্টে চলে আসবে, অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি নিচে থাকবে, বস্তুর ভেলোসিটি হয়ে যাবে কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একটা বস্তু ইনিশিয়ালি কি ছিল, রেস্টে ছিল, অর্থাৎ ভেলোসিটি কত ছিল, 0। টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত হয়ে গেল, 10 মিটার পার সেকেন্ড। টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কত, 20 মিটার পার সেকেন্ড। তো ধীরে ধীরে এই যে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে, এই বস্তুর ভেলোসিটি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে কিনা। তো এই ইনক্রিজ হওয়ার কারণটা কি, এই যে জি, দিস অ্যাসিলেশন। তাহলে কি এটা হলো কি অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা তো একটা অ্যাসিলেশন। তো অ্যাসিলেশন বলতে আমরা কি বুঝি, যে অ্যাসিলেশন বলতে আমরা বুঝি যে কোনো একটা বস্তু প্রতি সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পাচ্ছে, বা বেগের যে ইনক্রিজিং, একক সময়ে বস্তুর বেগের বৃদ্ধির যে হারটা, সেটাকে বলছে কি ত্বরণ বা অ্যাসিলারেশন। তো এখান থেকে অবশ্যই অ্যাসিলেশন সম্পর্কে আমাদের কিছু আইডিয়া আসলো। তো এখন আমরা কি করি, যে এই অ্যাসিলেশনের হচ্ছে কি গাণিতিক হচ্ছে কি রূপটা দেখে নিই, যে গাণিতিক কি ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করা হয়। তো ধরে নেই যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে একটা বস্তু এম ভরে একটা বস্তু ইনিশিয়ালি যে এই যে বেগ ছিল সেটা কত, ইউ, ধরলাম এই পয়েন্টে ছিল। তো টাইমটা কত ছিল, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে। এই বস্তুটা এই টি ইকুয়ালস টু 0 সেকেন্ড এখানে ছিল। এবার এখান থেকে বস্তুটা একটা পয়েন্টে গেল, বি পয়েন্টে, এম ভরে বস্তুটা কি করলো, চলে আসলো। এই পয়েন্টে বস্তুর ভেলোসিটি কত, ভি, টাইমটা কত, টি ইকুয়ালস টু, দিস ইজ t1 0 সেকেন্ড, t2 3 সেকেন্ড। তো এখন যদি বলা হয় যে এই যে বস্তুটা এই যে ট্রাভেলটা করলো, এই জন্য টাইমের ইন্টারভ্যালটা কত, টাইমের চেঞ্জটা কত, সেই ডেল্টা কত, t2 মাইনাস t1। তো t2 টা কত, 3 সেকেন্ড, মাইনাস কত, 0 সেকেন্ড। এখান থেকে বলতে পারি কি 3 সেকেন্ড। এবার যদি বলা হয় যে এই যে বস্তুর ইনিশিয়াল বেগ কত ছিল, ইউ, ফাইনাল বেগ কত, ভি। এখন যদি বলা হয় যে বস্তুর বেগের পরিবর্তন কত, তা অবভিয়াসলি এখানে যে কন্ডিশনটা থাকবে, বস্তুর যে ভিটা অলওয়েজ কি থাকবে, গ্রেটার দেন ইউ থাকবে। বস্তুর যে বেগ ধীরে ধীরে কি আছে, বৃদ্ধি পেতে আছে। অর্থাৎ এই পয়েন্টে যে বস্তুর বেগ ভি, এটা কি হবে, ইনিশিয়াল যে বেগ ছিল ইউ তার থেকে কি হবে, বেশি হবে। তাহলে যদি বলা হয় বেগের পরিবর্তন কত, ডেল্টা ভিটা কত, তাহলে কি বলি আমরা, যে বড় সেটা কি করি, ছোটটা বিয়োগ করার চেষ্টা করি। তাহলে বড়টা কত, ভি, তাহলে ভি মাইনাস কত,
ইউ। তাহলে আমরা বলতে পারি যে টি সেকেন্ডে, টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কত, ডেল্টা ভি, দিস ইজ ভি মাইনাস ইউ। যদি বলা হয় একক সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কত, সেটা হয়ে যাবে কি ভি মাইনাস ইউ বাই টি। এই যে বেগের পরিবর্তন বাই সময়, যে একক সময়ে কোন একটা বস্তুর বেগের হচ্ছে কি পরিবর্তন, এটাকে বলা হচ্ছে কি অ্যাসিলারেশন বা ত্বরণ। বা ত্বরণ সমান সমান কি বলছে, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই কি সময়। এটা হয়ে গেল কি যে অ্যাসিলেশন বা ত্বরণের কি গাণিতিক প্রকাশ। এবার আমরা এই অ্যাসিলেশনের দেখবো যে অ্যাসিলেশনটা একটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, এই অ্যাসিলেশনের একক কি, ডাইমেনশন কি, এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো কি দেখলাম, ত্বরণ সমান সমান কি বলতে পারি, এক কথা বেগের পরিবর্তন অর্থাৎ কি বেগ বাই কত সময়। তাহলে একটু আগে আমরা হচ্ছে দেখলাম বেগ একটা কি ভেক্টর রাশি, কারণ মান আর অভিমুখ কি আছে, দুই আছে, তো ত্বরণটা একটা কি হয়ে যাবে ভেক্টর রাশি। এবার যে বেগের যে একক, বেগের একক আমরা কি দেখেছিলাম, মিটার পার কি সেকেন্ড, আর সময়ের একক কি সেকেন্ড। এখান থেকে কি চলে আসবে মিটার পার কত সেকেন্ড স্কয়ার, দিস ইজ এসআই ইউনিট। তো এসআই এককটা কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সিজিএস এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি দেখি মাত্রা, তাহলে মাত্রা যদি দেখি বেগের মাত্রা কি ছিল মিটার পার সেকেন্ড, অর্থাৎ কি দৈর্ঘ্য বাই কি সময়, তার দৈর্ঘ্যটা কত ছিল এল বাই সময় কত ছিল টি, আবার নিচে একটা কি টি ইনটু কত টি। তাহলে এখান থেকে কি বলতে পারি যে এল টি টু, অর্থাৎ মাত্রা বা ডাইমেনশন ত্বরণের কি হবে এল টি ইনভার্স টু। এগুলো হলো কি ত্বরণের হচ্ছে কি ত্বরণ হচ্ছে কোন ধরনের হচ্ছে রাশি, ত্বরণের এসআই একক এবং সিজিএস একক, এবং হচ্ছে কি তার হচ্ছে কি মাত্রা। এবং তারপরে পরে আমরা আলোচনা করব কি ত্বরণের হচ্ছে কি প্রকারভেদ সম্পর্কে, যে কোনো একটা বস্তুর হচ্ছে ত্বরণ হচ্ছে কত রকমের হচ্ছে কি হতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করব কি সমত্বরণ সম্পর্কে, অর্থাৎ ইউনিফর্ম অ্যাসিলেশন। তাহলে ত্বরণ সমান সমান কি দেখলাম যে বেগের পরিবর্তন বাই কি সময়। তাহলে অবশ্যই যদি সমত্বরণে আমরা যদি ডেফিনেশন বলতে চাই, তাহলে অবশ্যই সময় ইন্টারভ্যালটা তো সেম থাকতে হবে। তার সঙ্গে কি হতে হবে যে কোনো একটা বস্তু যদি কি হয় যে বেগের পরিবর্তনটা, যদি বেগের পরিবর্তনটা কি আসে একটা নির্দিষ্ট দিকে যদি কি হয় সমান আসে, তবে আমরা হচ্ছে কি বলবো যে সেই বস্তু যে ত্বরণটা সেটাকে আমরা কিন্তু ইউনিফর্ম অ্যাসিলেশন বলতে পারবো। যেমন কোনো একটা বস্তুকে যখন উপর থেকে আমরা ছেড়ে দিয়েছিলাম, তখন সেক্ষেত্রে যে বস্তুর যে ত্বরণটা ছিল সেই ত্বরণটাকে আমরা কিন্তু কি বলবো ইউনিফর্ম অ্যাসিলেশন বা সমত্বরণ বলতে পারবো। কারণ তার প্রত্যেকটা পয়েন্ট টাইম ইন্টারভ্যাল যদি আমরা দেখি বেগের পরিবর্তন কি আসবে সমান আসবে। এটা গেল কি সমত্বরণ সম্পর্কে। এরপরে আলোচনা করবো আমরা কি অসমত্বরণ সম্পর্কে, অর্থাৎ নন ইউনিফর্ম অ্যাসিলেশন। তো অসমত্বরণ মানে কি, যে কোনো একটা বস্তু যদি কি হয় একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি বেগের পরিবর্তন যদি সমান না হয়, তাহলে সেই বস্তুর ত্বরণকে আমরা অসমত্বরণ বলবো। এগুলো ইজি, এগুলো আর কোনো রকম এগুলো দিয়ে আর কোনো রকম হেডে নিতে হবে না, এগুলো তোমরা অবশ্যই বলতে পারবে।
এই কথার মধ্যে লুকিয়ে থাকবে অসম ত্বরণ মানে কি, কোন একটা বস্তু যদি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি বেগের পরিবর্তনটা কি হয় নির্দিষ্ট বা সেম না হয়, যদি কি আসে ডিফারেন্ট আসে বেগের পরিবর্তনটা, তাহলে আমরা সেই বস্তুর ত্বরণটাকে বলবো কি অসম ত্বরণ। তাই এগুলো ত্বরণ সম্পর্কে কি আইডিয়া হচ্ছে কি হলো। এবার আমরা যে শেষের যে টপিকটা একদম শেষ টপিক সেটা হলো কি ত্বরণের হচ্ছে কি অপোজিট, দিস ইজ মন্দন অর্থাৎ রিটার্ডেশন সম্পর্কে আলোচনা করব। রিটার্ডেশন, তো দেখো এটাও একটা কি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তো দেখো আমরা যদি এই যে ডাস্টারটাকে যদি আমরা উপর দিকে এইভাবে আসে, তো যদি ডাস্টারটাকে যদি আমি এই পয়েন্ট থেকে উপর থেকে এইভাবে যদি ছড়িয়ে দেই, দেখো এইভাবে যদি আমি ডাস্টটাকে যদি উপরে ছুঁয়ে দেই, তাহলে কি হয় এই ডাস্টটা কোনো একটা পয়েন্ট উপরে গেল, সেই পয়েন্ট থেকে আবার নিচেকে ঘুরে আবার কি আমার হাতে চলে আসছে কিনা, যে বস্তুটা এইভাবে দিলাম একটা পয়েন্টে গিয়ে কি আবার নিশ্চয়ই কি ঘুরে চলে আসছে। তাহলে কি হয় যে কোনো একটা বস্তুকে যদি আমি এখান থেকে যদি কোনো একটা গ্রাউন্ড থেকে এম ভরের এই অবজেক্টটাকে যদি এখান থেকে আমি ইনিশিয়ালি কোনো একটা ভেলোসিটি নিয়ে যদি উপর দিকে ছুঁয়ে দেই, তাহলে কোনো একটা ম্যাক্সিমাম পয়েন্ট আসবে, সেই ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে কি হবে এই বস্তুটা রেস্টে চলে আসবে, অর্থাৎ এর ভেলোসিটি কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, আবার সেই আবার কি নিচের দিকে পড়বে, তাই কি না। তো দেখো এক্ষেত্রে কি হয় যে সাপোজ মনে করলাম যে এই যে বস্তুটা ইনিশিয়ালি এর যে ভেলোসিটি ছিল সেটা কত 20 মিটার পার সেকেন্ড। এবার এই বস্তুটা যখন আমি উপর দিকে ছুঁড়ে দেবো, তো অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করবে জি, যার ভ্যালুটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কত ধরে নিয়েছিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি দেখি এই বস্তুটা উপরে যেতে যেতে দেখবি যে একটা সময় এই বস্তুর ভেলোসিটি অর্থাৎ ভিটা কি হয়ে গেছে জিরো হয়ে গেছে। তো প্রথমে ইনিশিয়ালি বস্তুর বেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড, এবং ফাইনালি যখন দেখলাম এই বস্তুটা কি হয়ে গেছে একদম রেস্টে অর্থাৎ স্থির অবস্থায় চলে আসছে, মানে কি ভেলোসিটি জিরো। তাহলে এই বস্তুর ভেলোসিটি কমলো কিনা, বস্তুর ভেলোসিটি কি কমছে। এবার কমে যাওয়ার কারণটা কি, যে প্রথম যে আমরা কেসটা দেখেছিলাম একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই, তাহলে বস্তুর যে ভেলোসিটি ডাইরেকশন ভি আর যে জি এর ডাইরেকশন দুটা কি একদিকে ছিল, যার জন্য কি হচ্ছিল বস্তুর ভেলোসিটিটা প্রতি সেকেন্ডে কি হচ্ছিল ইনক্রিজিং হচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে বস্তুর যে ভেলোসিটি ডাইরেকশন, যে বেগের যে ডাইরেকশন সেটা একদিকে, আর বস্তুর অ্যাসিলেশনের ডাইরেকশন কোন দিকে অপোজিট দিকে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখছি আমরা বস্তুর ভেলোসিটিটা ধীরে ধীরে কি হচ্ছে কমে যাচ্ছে। তাহলে এই যে অ্যাসিলেশনটা, এই অ্যাসিলেশনটার নামে এখন হয়ে যাবে কি রিটারডেশন। অর্থাৎ যদি কোনো বস্তুর যদি কোনো একটা বস্তুর বেগ যদি কি করে প্রতি সেকেন্ডে যদি কি হয় ডিক্রিজ হয় অর্থাৎ যদি কমে যায়, তাহলে সেই বস্তুটার যে ত্বরণটা সেটাকে আমরা তখন ত্বরণ না বলে তখন সেটাকে আমরা কি বলছি কি মন্দন। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তুর বেগ হ্রাসের হারকে আমরা কি বলি মন্দন। তাহলে এটা হয়ে গেল কি আমাদের জাস্ট হচ্ছে কি একটা রিয়েল হচ্ছে কি এক্সপেরিমেন্ট। এখান থেকে আমরা ফিল করতে পারলাম যে বস্তুর রিটার্ডেশন বলতে আমরা কি বুঝি। তো এই রিটার্ডেশনে আমরা গাণিতিক প্রকাশটা দেখে নিই। গাণিতিক প্রকাশ, তো সেই উদাহরণ নিয়ে নিই যে এম পরে একটা অবজেক্ট এই পয়েন্টে ছিল, টি ইকুয়ালস টু কত 0 সেকেন্ড, এখান থেকে অবজেক্টটা বি পয়েন্টে গেল, ইনিশিয়ালি এর ভেলোসিটি কত ছিল ইউ, আর ফাইনালি ভেলোসিটি হয়ে গেল কি ভি, আর টাইম টি টু টি ওয়ান, টাইম কত টি টু ইকুয়ালস টু কত টি সেকেন্ড। তো টাইমের পরিবর্তনটা কত আসবে এখানে টি সেকেন্ড। এবার এই ক্ষেত্রে যে বস্তুর কি দেখছি কেসটা আমরা কি দেখছি বস্তুর ভেলোসিটি ধীরে ধীরে কি হচ্ছে কম হচ্ছে। তাহলে ইনিশিয়াল যে বস্তুর ভেলোসিটি ছিল ইউ, আর এখানে ফাইনাল ভেলোসিটি কত ভি। অবশ্যই কি হবে যদি বস্তুর ভেলোসিটি ধীরে ধীরে কমে তাহলে এর ভ্যালুটা কম হবে কিনা, আর এর ভ্যালুটা কি হবে বেশি হবে। তো অবশ্যই এখান থেকে একটা কন্ডিশন ইউ মাস্ট বি গ্রেটার দেন কি ভি। তাহলে এক্ষেত্রে যদি বেগের যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি করি বেশি থেকে কমটা বাদ দেই, তাহলে ডেল ভি সমান সমান কি বলতে পারি ইউ মাইনাস ভি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে ডেল ভি সমান সমান কি ইউ মাইনাস ভি। তাহলে একক সময় কত হবে বস্তুটির বেগের পরিবর্তন কি চলে আসবে ইউ মাইনাস ভি বাই
টি। এই যে ইউ মাইনাস ভি বাই টি অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়, এটাকে বলা হচ্ছে কি মন্দন বা রিটার্ডেশন। অর্থাৎ একক সময়ে কোন একটা বস্তুর বেগের হ্রাসের হারকে বোঝায় কি, হার বলতে বোঝায় কি মন্দন অর্থাৎ রিটার্ডেশন। তো এটা গাণিতে প্রকাশ গেল। আমরা কি দেখলাম যে মন্দন অর্থাৎ মন্দন সমান সমান কি দেখলাম যে বেগের পরিবর্তন ইউ মাইনাস ভি বাই কত টি। এবার এখান থেকে যদি আমি এই মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাসটা যদি সামনে কমন নিয়ে নিই তাহলে কি হবে ভি মাইনাস ইউ বাই টি। আর একটু আগে যখন আমরা অ্যাসিলেশনটা আলোচনা করলাম এ, তখন কি দেখেছিলাম ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় আমরা এ বসাতে পারি কিনা, তো এখান থেকে মন্দন মাইনাস ভি মাইনাস ইউ বাই টিটাকে বলতে পারে কি এ। তাহলে মন্দন সমান সমান কি চলে আসলো, মন্দন সমান সমান কি চলে আসলো নেগেটিভ অফ ত্বরণ আসলো কিনা। তাহলে মন্দন বলতে কি বুঝি, মন্দন বলতে বুঝি যে কোন একটা হচ্ছে বস্তুর হচ্ছে কি নেগেটিভ হচ্ছে ত্বরণকে হচ্ছে কি বলা হয় কি মন্দন। তাহলে অবভিয়াসলি এই কেসটা হচ্ছে কি সবসময় হচ্ছে প্রযোজ্য না, তবে অনেক সময় হচ্ছে কি বলা হয়ে থাকে যে নেগেটিভ হচ্ছে ত্বরণকে হচ্ছে কি বলা হয় কোন একটা বস্তুর মন্দন বলা হয়। তো ঠিক তেমনি ত্বরণ কোন একটা আলাদা কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি না, জাস্ট কি ত্বরণের হচ্ছে কি অপোজিট। যদি কোনো বস্তুর মোশনের ডাইরেকশনে যদি অ্যাসিলেশন থাকে তো সেটা অ্যাসিলেশন, কিন্তু সেই অ্যাসিলেশনটা যদি কি হয় কোন একটা বস্তুর যেদিকে গতির অভিমুখ তার অপোজিট দিকে যদি থাকে তাহলে সেই অ্যাসিলেশনটা হয়ে যাবে কি রিটার্ডেশন। তাহলে রিটার্ডেশনটা অন্য কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি না, জাস্ট ফিল অফ কি অ্যাসিলেশন যখন কি থাকবে বস্তুর গতির অভিমুখের বিপরীত দিকে থাকবে। তো আমরা অ্যাসিলেশনের যে সমস্ত ইউনিট বা অ্যাসিলেশন যেমন একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক তেমনি কি রিটার্ডেশন একটা কি ভেক্টর কোয়ান্টিটি। অ্যাসিলেশনের যে এককটা সেটা হবে কি রিটার্ডেশনের একক, অ্যাসিলেশনের যে মাত্রা সেটা হবে কি রিটার্ডেশনের মাত্রা। তো এখন এই আমাদের এই লেকচারের যে মেইন টার্গেট ছিল সেগুলো কিন্তু আমরা কি করলাম অবভিয়াসলি কমপ্লিট করে নিলাম। আশা করি তোমাদের সকলেরই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা কিছু একটু বেসিক বা কিছু ভালো কিছু কি সম্পর্কে কিছু আলোচনা করি। ভালো একটা ইম্পর্টেন্ট একটা কি যে কনসেপ্টগুলো একটা বা ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে, যে কি বলা হয় যদি বলা হয় যে কোনো একটা বস্তু, সাপোজ মনে করো যে একটা স্পেশাল তোমাকে কেস দেওয়া হলো, স্পেশাল কেস 1, যে একটা বস্তু ইনিশিয়ালি যে ভেলোসিটি ছিল সেটা কত 2 মিটার পার সেকেন্ড, t ইকুয়ালস টু 0 সেকেন্ড। কিছু সময় পর t ইকুয়ালস টু এই বি পয়েন্টে আসলো অবজেক্টটা, এই পয়েন্টে ছিল বি পয়েন্টে আসলো অবজেক্টটা, এর ভেলোসিটি এই পয়েন্টে কত 2 মিটার পার সেকেন্ড, টাইম কত t ইকুয়ালস টু 1 সেকেন্ড। আবার 2 সেকেন্ডও গিয়ে তুমি দেখছো কি বস্তুর ভেলোসিটি কত 2 মিটার পার সেকেন্ড, t ইকুয়ালস টু 3 সেকেন্ডও গিয়ে দেখছো কি তুমি বস্তুর ভেলোসিটি কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে বস্তুর ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড সেটা কি কনস্ট্যান্ট, বস্তুর ভেলোসিটি কোনো রকম চেঞ্জ আসছে না। তাহলে বস্তুর ভেলোসিটি যদি কোনো রকম চেঞ্জ যদি না আসে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বস্তুর যে অ্যাসিলেশনটা সেটা কি জিরো, বলতে পারি কিনা। কারণ অ্যাসিলেশন যদি থাকতো বস্তুর মধ্যে, যদি অ্যাসিলেশন সামনের দিকে থাকতো অবশ্যই বস্তুর ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড থাকতো না, 1 সেকেন্ড পরে বস্তুর ভেলোসিটি কি হতো চেঞ্জ হতো। কিন্তু এখানে 1 সেকেন্ড পরেও আমি বস্তুর ভেলোসিটি কত দেখছি 2 মিটার পার সেকেন্ড, তার পরবর্তী সেকেন্ডে আমি কি দেখছি বস্তু 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তু কি ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, অর্থাৎ বস্তুর ভেলোসিটি কোনো চেঞ্জ এখানে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি অ্যাসিলেশন কি বস্তুর জিরো। তাহলে আমরা এই 1 নাম্বার কেস থেকে বলতে পারি কি যে অ্যাসিলেশন ছাড়া বস্তুর কি বেগ থাকতে পারে, এটা হলো কি 1 নাম্বার স্পেশাল কেস। 2 নাম্বার কেস কি যে কোন একটা বস্তু হচ্ছে কি অ্যাসিলেশন আছে কিন্তু স্পিড নেই বা ভেলোসিটি নেই। যেমন আমরা একটা বস্তুকে যখন উপর থেকে কি করলাম ছেড়ে দিয়েছিলাম, একটা বস্তুকে আমরা কি এখান থেকে কিছুটা হাইটে উপরে আসি, ধরলাম এই হাইট উপরে আছে বস্তুটা, এই বস্তুটাকে আমি এই পয়েন্টে থেকে যখন ছেড়ে দেই তো এই পয়েন্টে বস্তুটা কি ছিল রেস্টে ছিল, এর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল জিরো ছিল কিনা। কিন্তু অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ নিচের দিকে কি ছিল জি, যার ভ্যালুটা কি ছিল অ্যাপ্রক্সিমেটলি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার যদি 1 সেকেন্ডে যদি এটা t ইকুয়াল টু 0 সেকেন্ডে,
টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে যদি আমি এই বস্তু যদি এই পয়েন্টে যদি এখন দেখি বস্তুর ভেলোসিটি দেখবে যে বস্তুর ভেলোসিটি হয়ে গেছে কত 10 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে আসলো যে এই টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি 0 ছিল, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড আসলো। এটা বেসিক আমরা আলোচনা করব যখন আমরা কি করব যে বস্তুর ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আমরা আলোচনা করব, তখন এর বেসিক ডিটেইলস আমরা আলোচনা করব যে বস্তুর ভেলোসিটিটা টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে 0 ছিল, 1 সেকেন্ডের মধ্যে 10 মিটার পার সেকেন্ড কিভাবে আসলো। তো এই পয়েন্টে আমার বস্তুর কত জি কত ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে বস্তুর ভেলোসিটি কত 0, কিন্তু অ্যাক্সিলারেশন কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো যে কোন একটা বস্তুর প্রথমে কি ভেলোসিটি কত ছিল 0, কিন্তু অ্যাক্সিলারেশন ছিল। তাহলে ভেলোসিটি না থাকতে পারে কোনো বস্তু, কিন্তু অ্যাক্সিলারেশন কি থাকতে পারে, থাকতে পারে। তো দুইটা এই কেস সম্পর্কে আমরা কি আলোচনা করলাম। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখান থেকেই, যদি ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার এবং হচ্ছে কি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম কনসেপ্টের ভিডিওগুলো তোমরা কি তোমাদের পাশে খুব তাড়াতাড়ি চলে যায়। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো আজ এখান থেকে শেষ করছি আমার এই লেকচার নাম্বার 3।